আমি আজও বিশ্বাস করি, মানুষ যখন বলে কিছু কিছু ডাকে জবাব দেওয়া যায় না, তারা এমনি এমনি বলে না। 1986 সালের এক শীতের রাতে আমার স্ত্রী মালতী শুধু একটা ভুল উত্তর দিয়েছিল। সেই এক ভুলের দাম দিতে গিয়ে আমার 6 মাসের ছেলেকে প্রায় কবরের মুখ থেকে ফিরিয়ে আনতে হয়েছিল। ঘটনাটি রংপুরের কাউনিয়া থানার, আমাদের গ্রাম শিয়ালবাড়ির। সময়টা ছিল 1986 সালের 21 ডিসেম্বর, পৌষ মাসের মাঝামাঝি শনিবার রাত। সেদিন বিকেলে খবর এলো মালতীর বাবা মোল্লারহাট গ্রামে খুব অসুস্থ। পাশের গ্রাম হলেও যেতে আসতে সময় লাগত, কারণ কাঁচা রাস্তা, খাল, ধান ক্ষেত পেরিয়ে গরুর গাড়িতে যেতে হতো। সন্ধ্যের আগে আমরা রওনা দিয়েছিলাম। আমার স্ত্রী মালতী তখন বয়সে 20-র একটু বেশি, কোলে আমাদের 6 মাসের ছেলে খোকন। বৃদ্ধ শ্বশুরকে দেখে কিছু কাজকর্মে হাত লাগিয়ে দেরি করেই ফেরার প্রস্তুতি নিই। আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু শাশুড়ি বললেন বাচ্চা নিয়ে বাইরে থাকলে ঠান্ডা লাগবে। শেষ পর্যন্ত রাত প্রায় 11টার দিকে আমরা ফিরতে বেরোলাম। গাড়ি চালাচ্ছিল রহমান মিয়া, বহুদিনের পরিচিত বৃদ্ধ গাড়োয়ান। সেই রাতের কুয়াশাটা ছিল অন্যরকম। উত্তরবঙ্গের শীত আমি ছোটবেলা থেকে দেখে আসছি, কিন্তু ওই রাতের মতো এমন ঘন সাদা কুয়াশা খুব কম দেখেছি। গাড়ির সামনে ঝোলানো কুপির আলো হাত 3-এর বেশি যেতে পারছিল না। রাস্তার দুপাশে ধানের ক্ষেত কাটা, ফাঁকা জমি, মাঝে মধ্যে শিমুল গাছ, কোথাও বাঁশঝাড়। চারদিকে এমন নিস্তব্ধতা ছিল যে গরুর গলার ঘণ্টির টুংটাং আর চাকার ক্যাচক্যাচ শব্দও কানে লাগছিল। রহমান মিয়া একসময় বিড়িতে টান দিয়ে বলল, ধীরেন বাবু, খোকনরে চাদর দিয়া ভালো করে ঢাইকা রাখেন, এই বেলা অলক্ষণে বাতাস নামে। আমি কথাটা হেসে উড়িয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু পাশে বসা মালতী আস্তে করে বলল, দাদি, আস্তে আস্তে অনেকবার কইছে, পথে যদি প্যাঁচা ডাকে জবাব দিও না। আমি বললাম, সব বুড়িদের একই কথা, রাত হইছে তাই ভয় পাইতেছ। আমার কথার একটু পরেই মাথার ওপর ভারী ডানা ঝাপটানোর শব্দ হলো। প্রথমে মনে হলো বড় কোনো পাখি উড়ল। তারপর কুপির আলোয় রাস্তার বাঁ দিকে পুরনো শিমুল গাছটার মোটা ডালে যা দেখলাম তা আজও ভুলিনি। বিশাল এক সাদা প্যাঁচা বসে আছে। সাধারণ লক্ষ্মী প্যাঁচার মতো নয়, অনেক বড়। তার গায়ের পালক যেন কুয়াশার মতো ফ্যাকাশে, আর চোখ দুটো জলজল করছে। অন্ধকারে আগুনের মতো নয়, বরং ভেজা অঙ্গারের মতো। পাখিটা স্থির হয়ে আমাদের দিকে তাকিয়েছিল। রহমান মিয়া সঙ্গে সঙ্গে গরুর লাগাম টেনে কিছু দোয়া পড়তে লাগলো। আমি চুপ করে তাকিয়ে রইলাম। একটু পর গাড়ি আবার চলল। ভাবলাম পাখিটা পিছনে পড়ে থাকলো, কিন্তু কিছু দূর যেতেই আবার ডান পাশে অন্য এক গাছের মাথায় তাকে দেখলাম। তারপর আরও কিছু দূরে আর এক গাছে। সে আমাদের আগেই গিয়ে বসছিল, যেন পথ দেখাচ্ছে না, পথ আটকে অপেক্ষা করছে। মালতী তখন খোকনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। তার গলার স্বর শুকিয়ে গিয়েছিল। আমি তাকে শক্ত থাকার কথা বলছিলাম। এমন সময় সেই প্যাঁচাটা আচমকা ডানা ঝাপটিয়ে মাথার উপর দিয়ে ঘুরে সামনে একটা নিচু আম গাছের ডালে গিয়ে বসল। তারপর সে প্যাঁচার মতো ডাকল না, আমি শপথ করে বলছি, সে মানুষের গলায় ডেকেছিল। একেবারে পরিষ্কার, নরম কিন্তু ঠান্ডা এক নারী কণ্ঠ। কুয়াশার ভিতর থেকে শব্দটা এলো, ও মালতী, খোকন রে কি আমার কাছে দিবি? কথাটা এমনভাবে বলা হয়েছিল যেন খুব আপন কেউ আদর করে জানতে চাইছে। মালতী চমকে উঠেই বলে ফেলল, কে কে ডাকে আমার ছেলেকে? আমি সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরলাম, কিন্তু ততক্ষণে সব শেষ। সামনে কুয়াশার মধ্যে একটা বিকট কর্কশ চিৎকার উঠল। গরু দুটো ভয় পেয়ে লাফিয়ে উঠল। গাড়ি দুলে গেল, আর সেই সাদা প্যাঁচাটা মাথার ওপর দিয়ে এক পাক ঘুরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। রহমান মিয়া কাঁপতে কাঁপতে বলল, বৌদি, সর্বনাশ কইছেন, জবাব দেয়া ফেলছেন। বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা পেরিয়ে গিয়েছিল। ঘরে ঢুকে খোকনকে বিছানায় শুইয়ে দিতেই দেখি সে অস্বাভাবিক চুপচাপ। সাধারণত বাচ্চাটা রাতে দুধ খেয়ে একটু হাত পা ছুটত, হাসত, কান্না করত, কিন্তু সে শুধু বড় বড় চোখ মেলে চুপ করে তাকিয়ে রইল। আমরা ভাবলাম ঠান্ডা লেগেছে, কিন্তু পরের সকালেই দেখি তার মুখ ফ্যাকাশে। দুপুরের দিকে সে দুধ ঠিকমতো খেল না। সন্ধ্যের সময় গায়ে জ্বর নেই, অথচ শরীর নিস্তেজ। 2 দিনের মধ্যে গাল বসে গেল, শরীর যেন শুকিয়ে আসছে। তৃতীয় দিন দেখি ঘুমের ভিতরে তার বুক ওঠানামা করে, কিন্তু শ্বাস নেওয়ার মাঝে অদ্ভুত এক টান থাকে, যেন কেউ তার ভিতর থেকে নিঃশ্বাস মেপে মেপে টেনে নিচ্ছে। গ্রামের এক হাতুড়ে ডাক্তারকে দেখালাম।
সে কাশি সর্দির ওষুধ দিল, কোনো কাজ হলো না। পাশের গ্রামের কবিরাজ এলো, সে বলল নজর লেগেছে, তাবিজ দিল, তাতেও কাজ হলো না। মালতী তখন প্রায় সারাদিন ছেলেকে কোলে নিয়ে কাঁদে আর বলে তার দোষে এমন হয়েছে। চতুর্থ রাত থেকে নতুন ভয় শুরু হলো। ঠিক রাত 12টার একটু আগে টিনের চালের উপর ঠক করে একটা ভারী শব্দ পড়ত, তারপর কয়েক সেকেন্ড চুপ, তারপর ধীরে ধীরে নখ দিয়ে টিন আছড়ানোর শব্দ, খড়খড়, খসখস, ঘসঘস, একটা না, যেন লম্বা ধারালো কয়েকটা নখ চালের উপর টেনে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম রাতে আমি হারিকেন নিয়ে বাইরে বেরিয়েছিলাম, উঠোন ফাঁকা, কিন্তু চালের কিনারার দিকে আলো ফেলতেই এক ঝলক সাদা কিছু নড়ল। দ্বিতীয় রাতে শব্দের সঙ্গে সেই একই নারী কণ্ঠে খুব নিচু স্বরে হাসির আওয়াজ এলো। তৃতীয় রাতে মালতী দুধ খাওয়াতে বসে জমে গেল। আমি জিজ্ঞেস করতেই সে বলল, চালের ওপরে কেউ আমায় নাম ধরে ডাকছে। আমি কান পেতে শুনলাম, সত্যি, খুব আস্তে, যেন টিনের ওপরে মুখ চেপে কেউ বলছে, মালতী, খোকন ঘুমাইছে। আমার বুকের ভিতরটা ঠান্ডা হয়ে গেল। পঞ্চম দিন সকালে আমাদের পাশের বাড়ির বৃদ্ধা রহিমন্না নিয়ে এসে খোকনকে দেখে চুপ করে বসে রইলেন। তারপর মালতীকে আলাদা ডেকে জিজ্ঞেস করলেন পথে কোনো ডাক শুনে উত্তর দিয়েছিল কিনা। মালতী কান্না ভেঙে সব খুলে বলল। বৃদ্ধা তখন ফিসফিস করে বললেন, এটা পেঁচাপেচি হইতে পারে, বাচ্চার গন্ধ নিলে ছাড়ে না। তার মুখে প্রথমেই নাম শুনি। তিনি বললেন তার নানির মুখে শুনেছেন উত্তরের কুয়াশা ধরা মাঠে এক ধরনের অশুভ সত্তা থাকে, তারা পেঁচার রূপ ধরে, মানুষের গলায় ডাকে, আর মা যদি ভুল করে সাড়া দেয় তবে শিশুর ওপর তাদের অধিকার পড়ে যায়। কথাটা শুনে আমার আর বসে থাকার শক্তি রইল না। রহিমন্নানি পরামর্শ দিলেন নদীর ওপারের চরপাড়ায় গদাধর তান্ত্রিককে আনতে। লোকটা নাকি সহজে কারো বাড়ি যায় না, কিন্তু এমন ঘটনায় সেই শেষ ভরসা। সেদিন দুপুরেই আমি গদাধরকে আনতে গেলাম। বয়স তখন 70-এর কাছাকাছি, শুকনো শরীর, কপালে ছাই, গলায় রুদ্রাক্ষ, কিন্তু চোখ দুটো অদ্ভুত তীক্ষ্ণ। সব শুনে তিনি প্রথমে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর জিজ্ঞেস করলেন, পেঁচাটা কি শুধু দেখা যায় না মানুষের গলায় ডাকে? আমি সব খুলে বললাম। তিনি মাটিতে খড়ি দিয়ে গোল কেটে তার মধ্যে আতপ চাল, কালো সরিষা আর কিছু শুকনো পাতা রেখে বসে বিড়বিড় করে মন্ত্র পড়লেন। বেশ কিছুক্ষণ পরে বললেন, হ্যাঁ, পেঁচা পেঁচি, জোড়া সত্তা, একটার গলা মায়া ঢালে আর একটা নিঃশ্বাস টানে। মা জবাব দিছে, তাই দরজা আধখোলা হয়েছে, পুরোপুরি ঢোকার আগেই বন্ধন দিতে হবে। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ছেলে বাঁচবে? তিনি বললেন, সম্ভব, কিন্তু যা করতে বলবো হুবহু মানতে হবে। গদাধর বিকেলের মধ্যেই আমাদের বাড়িতে এলেন। উঠোনে ঢুকেই 4 কোণ দেখলেন, টিনের চালের দিকে তাকালেন, তারপর খোকনের কপালে হাত রেখে বললেন, আর দেরি নাই। তিনি সেদিনই প্রথম বন্ধন দিলেন। বাড়ির 4 কোণে নিম পাতা, লাল সুতো, সরিষা আর লবণ পুঁতে দিলেন। শিশুর মাথার কাছে লোহার বটি উল্টো করে রাখতে বললেন। দরজার চৌকাঠে হলুদ আর কালি মিশিয়ে দাগ টানলেন। তারপর নির্দেশ দিলেন, সন্ধ্যার পর কেউ বাইরে নামবে না, কেউ ডাক শুনে উত্তর দেবে না, আর রাত 12টার পর বাচ্চাকে জানালার কাছে নেবে না। তিনি আরও কিছু জিনিস আনাতে বললেন, 1 সরা আতপ চাল, 7টা শুকনো লাল মরিচ, একটা সাদা হাঁসের ডিম, সরিষার তেল, ধূপ, আর কবরস্থানের মাটি নয়, বরং 3 রাস্তার মোড়ের ধুলো, কারণ তার ভাষায় যে সত্তা পথ আগলায় ধরে তারে পথের ধুলাই ঠেকায়। সন্ধ্যার পর থেকে বাড়ির ভেতর একটা ভারী অস্বস্তি নেমে এলো। প্রতিবেশীরা খবর পেয়ে 2-1 জন এলেও বেশিক্ষণ থাকলো না, সবাই ভয় পেয়ে তাড়াতাড়ি চলে গেল। রাত 12টার দিকে আবার চালের ওপর সেই ভারী শব্দ, কিন্তু সেদিন শব্দটা আরও কাছে, আরও আক্রমণাত্মক ছিল। টিনের ওপর শুধু আঁচড় না, যেন চেপে ধরে নড়ছে। মালতী আমার হাত চেপে ধরেছিল। গদাধর উঠোনের মাঝখানে বসে মন্ত্র পড়তে পড়তে লাল মরিচ আগুনে ছুড়ে দিলেন। সঙ্গে সঙ্গে তীব্র ঝাঁজে চোখে পানি চলে এলো। তারপর তিনি কাঁসার বাটিতে সরিষার তেল ঢেলে তার মধ্যে ডিমটা ডুবিয়ে খোকনের 4 দিকে ঘুরাতে লাগলেন।
সেই সময় আমি স্পষ্ট শুনলাম বাইরে বাঁশঝাড়ের দিক থেকে আমার মায়ের গলায় কেউ ডাকছে, ধীরেন, বাহিরে আয়। আমার মা তখন 5 বছর আগেই মারা গেছেন। শরীরের সব রক্ত যেন পায়ে নেমে গেল। গদাধর চোখ না তুলেই বললেন, যা শুনতেছ কিছুই সত্যি না। পরের 2 দিন খোকনের অবস্থা উঠানামা করল। কখনো মনে হতো একটু ভালো, আবার রাতে খারাপ। তার গলায় দুধ আটকে যেত। ঘুমের ভেতর হাত বাড়িয়ে উপরের দিকে টানত, যেন কেউ তাকে কোলে নিতে এসেছে। একবার তো মালতী চিৎকার করে আমাকে ডাকল। ছুটে গিয়ে দেখি খোকনের মাথার কাছে জানালার ফাঁক দিয়ে 2টো সাদা পালক ঢুকে আছে। বাইরে গিয়ে কাউকে পাইনি, কিন্তু জানালার নিচের ভেজা মাটিতে গোল পায়ের ছাপ ছিল না, বরং মানুষের শিশুর হাতের মতো লম্বা আঙুলের ছাপ। সেদিন গদাধর এসে বললেন, ওরা ঘরের ঠিকানা পাইছে, অমাবস্যার রাতেই শেষ বন্ধন দিতে হবে। অমাবস্যা পড়েছিল 27 ডিসেম্বর, শনিবার রাত। সেদিন বিকেল থেকেই আকাশ ভারী, কুয়াশা আরও ঘন। গদাধর সন্ধ্যার আগে এসে উঠোনের মাঝখানে বড় এক বৃত্ত কাটলেন। তার চারপাশে আতপ চাল ছড়িয়ে দিলেন। বৃত্তের 4 কোণে 4টে প্রদীপ, মাঝখানে ধূপ, সরিষা, ডিম আর একপাশে ধোয়া সাদা কাপড়। আমাকে বললেন, রাত 12টার পর খোকনকে বুকে নিয়ে আমি বৃত্তের মধ্যে বসে থাকব। মালতী থাকবে আমার পেছনে। কোনো অবস্থাতেই আমরা বৃত্ত ভাঙব না। তিনি আরও বললেন, আজ ওরা নিতে আসবে, নিতে না পাইলে ছাড়বেও। রাত যত গভীর হলো, ঠান্ডা তত বাড়তে লাগলো। আশেপাশের সব ঘর নিস্তব্ধ, দূরে কুকুরও ডাকছিল না। ঠিক 12টার সময় টিনের ওপর এমন একটা শব্দ পড়ল, যেন মনে হলো কেউ ওপর থেকে লাফ দিয়ে নামলো। সঙ্গে সঙ্গে চারদিকের কুয়াশা যেন উঠোনের দিকে গড়িয়ে আসতে লাগলো। প্রদীপের আলো হঠাৎ কাঁপল। খোকন আমার কোলে কেঁদে উঠল। তারপর চালের ওপর শুরু হলো অসহ্য আচড়ানোর শব্দ। গদাধর মন্ত্র পড়তে পড়তে সরিষার তেল আগুনে দিলেন। ধোঁয়া ওঠার সঙ্গে সঙ্গে একটা কর্কশ ডাক শোনা গেল, প্যাঁচার ডাক, কিন্তু তার মধ্যে মানুষের গলার মতো ভাঙা দীর্ঘশ্বাস। আমি মাথা তুলে দেখলাম টিনের চালের কিনারে সত্যিই 2টো সাদা অবয়ব বসে আছে। স্বাভাবিক প্যাঁচার চেয়ে অনেক বড়। তাদের চোখে আলো নেই, কিন্তু গভীর কালো দৃষ্টি। হঠাৎ একটার গলা থেকে সেই পরিচিত নারীকণ্ঠ বের হলো, মালতী, খোকন রে দে। মালতী আমার পিঠে মুখ গুজে কাঁপছিল। এরপর সব কিছু খুব দ্রুত ঘটল। গদাধর ডিমটা খোকনের মাথার উপর 3 বার ঘুরিয়ে আগুনে ছুঁড়ে মারলেন। ডিমটা ফেটে অদ্ভুত দুর্গন্ধ বের হলো। সঙ্গে সঙ্গে চালের ওপরের 2টো অবয়ব উন্মত্ত হয়ে ডানা ঝাপটাতে লাগলো। টিন কাঁপতে শুরু করলো। গদাধর তখন 3 রাস্তার মোড়ের ধুলো, সরিষা আর ধূপের ছাই একসঙ্গে আগুনে ফেলে মন্ত্রের গতি বাড়ালেন। তিনি আমাকে বললেন, বাচ্চার নাম 3 বার ডাকো, কিন্তু নিজের কানে নয়, বুকের ভিতর। আমি খোকনকে বুকে চেপে নাম ধরে ডাকলাম। ঠিক তখনই মনে হলো আমার কোলে থাকা বাচ্চার শরীর একবার হালকা হয়ে গেল, যেন কেউ টান দিচ্ছে। আমি মরিয়া হয়ে আঁকড়ে ধরলাম। কুয়াশার ভিতর থেকে সাদা একটা ছায়া নেমে এসে বৃত্তের কিনারায় আছড়ে পড়ল, কিন্তু চালের রেখা পেরোতে পারল না। গদাধর সঙ্গে সঙ্গে সেই সাদা কাপড়টা আগুনের ধোঁয়ার ওপর ধরে মন্ত্র পড়ে বৃত্তের বাইরে ছুঁড়ে দিলেন। কাঁথার মতো কাপড়টা মাটিতে পড়তেই এমন এক চিৎকার উঠল, যা মানুষ বা পাখি কারো হতে পারে না। আমি দেখলাম সাদা ছায়া 2টো কুয়াশার মধ্যে পাক খেতে খেতে সেই কাপড়ের ওপর ঝাঁপিয়ে পড়েছে। গদাধর তখন দ্রুত চাল, সরিষা আর লাল মরিচ মিশিয়ে তাদের দিকে ছুঁড়তে লাগলেন। কয়েক মুহূর্ত পর একটা ভারী ধপাস শব্দ হলো, তারপর সব নিস্তব্ধ। আমরা কেউ নড়তে পারিনি। গদাধর কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠলেন। ভোরের আলো ফুটতে না ফুটতেই তিনি আমাকে বৃত্তের বাইরে যেতে বললেন। উঠোনের কোনায় গিয়ে দেখি সাদা কাপড়টা জ্বলে পুড়ে কালচে। তার ওপর 2টো বড় সাদা পালক পড়ে আছে, আর একটু দূরে একটা মরা প্যাঁচা, সাধারণ প্যাঁচার মতোই, কিন্তু অস্বাভাবিক বড়। আরেকটা কোথাও নেই। গদাধর বললেন, একটা মারা গেছে, আরেকটা সরে গেছে, জোড়া ভাঙলে আর ফিরতে পারে না। তিনি মরা প্যাঁচাটাকে বাঁশের খুঁটির আগুনে পুড়িয়ে ফেলতে বললেন এবং ছাই 3 রাস্তার মোড়ে ফেলে আসতে বললেন। আমি আর রহমান মিয়া মিলে তাই করেছিলাম।
ফিরে এসে দেখি খোকন শান্ত ঘুমে। সকালবেলা সে বহুদিন পর স্বাভাবিকভাবে দুধ খেল। এরপরও গদাধর 3 দিন বাড়িতে এসে ঝাড়ফুঁক করেছেন, ঘর ধোঁয়ায় শুদ্ধ করেছেন, চৌকাঠে নতুন দাগ টেনেছেন, খোকনের হাতে ছোট লোহার তাবিজ বেঁধে দিয়েছেন। ধীরে ধীরে ছেলের গালে রং ফিরল, কান্না স্বাভাবিক হলো, চোখের তেজ ফিরে এলো, মালতীও একটু একটু করে স্বাভাবিক হলো। সবচেয়ে বড় কথা, সেই রাতের পর আর কোনো দিন টিনের চালে আঁচড়ানোর শব্দ শোনা যায়নি, আর কোনো সাদা প্যাঁচা আমাদের বাড়ির আশেপাশে দেখা যায়নি। আজ এত বছর পর পিছনে তাকিয়ে আমি একটাই কথা বলি, গ্রাম বাংলার সব লোককথা বানানো নয়। অনেক কথা বইয়ে লেখা থাকে না, কিন্তু মানুষের মুখে বেঁচে থাকে, কারণ কোনো এক সময় কেউ তার মূল্য দিয়ে শিখেছে। আমি আমার ছেলেকে বাঁচাতে পেরেছিলাম, কারণ শেষ মুহূর্তে সঠিক মানুষের কাছে গিয়েছিলাম এবং তার কথা অক্ষরে অক্ষরে মেনেছিলাম। খোকন আজ বেঁচে আছে, সংসার করেছে, সন্তান মানুষ করেছে। আর মালতী জীবনের শেষ দিন পর্যন্ত শীতের রাতে কোনো প্যাঁচার ডাক শুনলে জানালা বন্ধ করে দিত। আমি তাকে কোনোদিন আর থামাইনি, কারণ আমি জানি কিছু ডাকে জবাব না দেওয়াই মানুষের সবচেয়ে বড় বাঁচা।